আজকে ভিডিওটি নবম শ্রেণীর জন্য বিষয় বাংলা। আজকে যে গদ্যটি আমরা পড়ব সেটি হচ্ছে ক্যানভাসের বনফুলের লেখা। বনফুল তার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তিনি 1899 সালের 19শে জুলাই বিহারের মণিহারিতে জন্মগ্রহণ করেন। তার বিখ্যাত কিছু উপন্যাস হচ্ছে মৃগয়া, নবদিগন্ত, স্থাবর, অগ্নিস্বর, ভুবন সোম, হাটে বাজারে প্রভৃতি। তিনি 1979 সালের 9 ফেব্রুয়ারি কলকাতাতেই মারা যান। আচ্ছা, ক্যানভাসের গল্পটার নাম হচ্ছে ক্যানভাসের। এই ক্যানভাসের শব্দের অর্থ হচ্ছে হকার। দেখো, এবার গল্পে আসি আমরা। কলহের মূল কারণ অবশ্য কাত্যায়নী। কাত্যায়নী কাব্য স্ফুলিঙ্গ যখন ভৈরবের চিত্ত বারুদে নিপতিত হইয়া অন্তর্বিপ্লব ঘটাইতেছিল, সেই সময়টিতেই ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের দেখা না হইত, তাহা হইলে এই কাণ্ডটি ঘটিত না। কাত্যায়নীর বহুকাল হইতে একটি শৌখিন শাড়ি কেনার শখ। বেকার ভৈরব অর্থাভাবযুক্ত সে শখ মিটাইতে পারে নাই, কিন্তু স্ত্রীকে এই স্তোকবাক্যে ভুলাইয়া রাখিতেছে যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে এবং এইসব বিলাস লালসার ফলেই দেশটা উচ্ছন্ন যাইতেছে। আচ্ছা, কি বললো দেখো। তাহলে এই গল্পে আমরা তিনটে চরিত্র দেখতে পেলাম। একটা কে? কাত্যায়নী, ভৈরব আর ক্যানভাসার হীরালাল। ভৈরবের স্ত্রী হচ্ছে কাত্যায়নী, আর এখানে হীরালাল হচ্ছে ক্যানভাসার অর্থাৎ হকার। তো ভৈরব আর কাত্যায়নীর মধ্যে যুদ্ধ লড়াইয়ের মূল কারণ হচ্ছে কাত্যায়নীর শৌখিন শখ, যেটা কিনা ভৈরব একদমই পছন্দ করে না। কাত্যায়নীর শখ ছিল যে সে একটা শৌখিন শাড়ি কিনবে, সুন্দর শাড়ি কিনবে, কিন্তু অর্থাভাবযুক্ত ভৈরব অর্থাৎ ভৈরব বেকার, তার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তাই সে তার স্ত্রী কাত্যায়নীর এইসব বিলাসিতা শৌখিন শখ পূরণ করতে পারে না, কিন্তু তার স্ত্রীকে সে ভোলাতে চেষ্টা করে যে সে এইসব বিলাসিতা এইসব বাবুয়ানি পছন্দ করে না। তারপর দেখো, কাত্যায়নী পতিব্রতা হইল স্তোকবাক্যে ভুলিবার পাত্রী নহেন। তিনি বললেন, যার হাই তুলতে চোয়ালে খিল ধরে তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন? এক করার মুরুদ নেই, বিয়ে করতে যাওয়া কেন তার? তো কাত্যায়নী যে স্তোকবাক্যে কিন্তু ভুলবার নয়, মানে তার বাবুয়ানি পছন্দ নয় সেজন্য সে শাড়ি কিনে দেবে না, এইসব বাক্যে কিন্তু কাত্যায়নী বলে না। কাত্যায়নীর কথা, যার টাকা ইনকাম করার মুরুদ নেই, যে কিনা একটা শৌখিন শাড়ি কিনে দিতে পারে না বউকে, তাহলে সে কেন বিয়ে করতে গেল? নিদারুণ কথা। উত্তপ্ত ভৈরব খানিকটা তেল মাথায় চাপড়াইয়া হনহন করিয়া বাহির হইয়া গেল। দ্বিপ্রহরে রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে। বাহির হইয়েই সম্মুখে দেখিল নিম গাছ। সকাল হইতে দাঁতন পর্যন্ত করা হয় নাই। ভৈরব নিম গাছটার একটা ডাল নোয়াইয়া মটাস করিয়া একটা দাঁতন ভাঙ্গিল। তো কি বললো যে এই কথা শুনে তো ভৈরবের মাথা গরম হয়ে গেল। সে কি করলো, মাথা অল্প তেল ঠাসতে ঠাসতে বাইরে গেল। তো দুপুরবেলা প্রচণ্ড রোদ, বাইরে সব মানে চারিদিকে যেন পুড়ে যাচ্ছে রোদ্রে। সকাল হতে সে এখনো পর্যন্ত দাঁত ব্রাশও করেনি, দাঁত মাজেনি। তাই কি করলো, সে একটা নিম গাছ দেখলো সামনে, আর নিম গাছ থেকে একটা ডাল ভেঙে নিল। মাজন চাই, ভালো দাঁতের মাজন। ভৈরব ফিরিয়ে দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকেস হাতে করিয়া তাহার দিকে চাহিয়া আছে, মুখে মৃদু হাসি। ক্যানভাসার হীরালাল। ক্যানভাসার হীরালালের এই পল্লীগ্রামে আসিবার কথা নয়, তাহার শহরে যাইবার কথা, যাইতেও ছিল, কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার কারেট হইয়া এই পল্লীগ্রামে নীত হইয়াছে। কি বললো, ভৈরব যখন দাঁত মাজছিল, দাঁতের ডিমের একটা ডাল ভাঙলো, তখনই সে একটা আওয়াজ শুনতে পেল। সেটা কি, যে মাজন চাই, দাঁতের ভালো মাজন। সেটা কে বলছিল? ক্যানভাসার হীরালাল অর্থাৎ হকার হীরালাল। তো ভৈরব দেখলো যে এই লোকটা সম্পূর্ণ অচেনা, একটা সুটকেস হাতে নিয়ে তার দিকেই চেয়ে আছে। কিন্তু এই যে ক্যানভাসার হীরালাল, তার কিন্তু এই গ্রামে আসবার কথাই ছিল না।
তার শহরে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি ট্রেনে ঘুমিয়ে পড়েছিলেন, আর সেজন্য তাকে এই গ্রামে আসতে হয়েছে। সন্ধ্যার আগে ফিরিবার ট্রেন নেই, যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকটা একবার ঘুরিয়ে দেখিতেছে। কি বললো যে সন্ধ্যার আগে ট্রেন নেই, যে যাবে, তাই সে এই গ্রামে ঢুকেছে, যদি তার কিছু বিজনেস হয়, অর্থাৎ তাঁতের মাজন এগুলো বিক্রি হয়। বিস্মিত ভৈরব কহিল, আপনি এখানে কোত্থেকে এলেন মশাই? মাজন আছে, ভালো দাঁতের মাজন, দাঁতের পোকা, দাঁতের গোড়া ফোলা, পুঁজ পড়া, রক্ত পড়া, মুখে গন্ধ, সব ভালো হয়ে যাবে মশাই, ভালো মাজন আছে। ভৈরব তো বিস্মিত হয়ে বলল যে আপনি কোথা থেকে এলেন, যেহেতু সম্পূর্ণ একটা অচেনা লোক। তখন কনফেসর হিরালাল কি বললেন যে তার কাছে ভালো দাঁতের মাজন আছে, সেগুলো দাঁতের পোকা, দাঁতের গোড়া ফোলা, পুঁজ পড়া, রক্ত পড়া, গন্ধ, মানে দাঁতের যত রকমের সমস্যা আছে সব সেরে যায়। তা তো আছে, কিন্তু আপনি এলেন কোথা থেকে? এই পাড়াগাঁয়ে আমরা একটু শান্তিতে আছি, আপনারা এসে জুটলেই তো। তারপর দেখো ইনভার্টার কমা ক্লোজ করে দিয়েছে। কি বললো যে আমরা এখানে পাড়াগাঁয়ে ভালোই আছি, কিন্তু আপনারা আসলে তার সেই শান্তিটা থাকবে না, এটা বোঝাতে চেয়েছে। মানে আপনারা আসলে শান্তিটা থাকবে না কেন, এটা এখানে বোঝাতে চেয়েছে যে গ্রামের মানুষ কিন্তু এই বিলাসিতা, শৌখিনতা জিনিস জানে না। তাদের এখানে সেই শৌখিনতা, বিলাসিতা প্রবেশ করেনি, তাই তারা অল্প খরচে, অল্প টাকাতেই তাদের জীবন সুখে চলে। মানে তারা বিলাসিতা কি সেটা কিন্তু তারা জানে না, যেহেতু বিলাসিতার কোনো জিনিস তাদের এখানে পৌঁছায় না। কিন্তু যখন এই শহুরের লোক এখানে আসে কোনো কিছু শৌখিন জিনিস নিয়ে, তখন কি গ্রামের মানুষ হয়তো সেদিকে ঝুঁকে পড়ে, আর তখন তাদের যে টাকা পয়সা, যেভাবে জীবন চলে সেটার হেরফের ঘটে, তাদের সেটা কেনার সামর্থ্য থাকে না, কিন্তু তাদের মনে একটা শখ থাকে, তাই এই সব নিয়ে অশান্তিও হয়, যেমনটা হয়েছে এই ভৈরব আর কাত্যায়নীর মধ্যে। তাই বললো যে আপনারা এখন তো ভালো আছি, আমরা কোনো বিলাসিতা, শৌখিন জিনিস এখানে প্রবেশ করেনি, কিন্তু আপনারা যখনই আসবেন তখনই শান্তিটা থাকবে না। ব্যবহার করে দেখুন, ভালো মাজন। নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলিল, কচু। হাসিয়ে হিরালাল বলিল, আজ্ঞে না, ভালো মাজন, ব্যবহার করে দেখুন। হিরালালের ঝকঝকে দাঁতগুলির পানে চাহিয়া বলিল, আপনার দাঁতগুলি তো খাসা, এই মাজনই ব্যবহার করেন নাকি? তো কি বললো সেই লোকটা, তো বলছে যে ভালো দাঁতের মাজন, নিন নিন। তো ভৈরব কি বলল যে হ্যাঁ কচু, মানে হ্যাঁ ভালো না, সেটাই বোঝাইতে চাইলো। তো হিরালাল হেসে কি বললো যে না, আগে ভালো এটা মাজন, একবার ব্যবহার তো করুন। হিরালালের ঝকঝকে দাঁতগুলোর দিকে তখন ভৈরবের নজর গেল, আর তখন সে বলল যে আপনি কি এই মাজনগুলোই এই মাজনটা দিয়েই ব্যবহার করেন দাঁতের জন্য? আর একটু হাসিয়া হিরাল বলল, আগে হ্যাঁ। ভৈরব একবার পিচ ফেলিয়া বিকশিত সম্মুখের দন্তগুলিতে নিমের দাঁতন ঘষিতে লাগিল। বলা বাহুল্য দৃশ্যটি নয়নাভিরাম নহে, মানে দৃশ্যটি নয়নাভিরাম মানে বিশ্রী, ভালো নয়, মানে চোখে ভালো লাগছিল না সেটা দেখতে। তো ভৈরব কী করলো, তার মুখের যে পিচগুলো ছিল সেগুলো ফেলে আবার সেই দাঁত ঘষতে লাগলো বিশ্রীভাবে। মাজন নেবেন কি এক কৌটো? বিকৃত মুখ ভৈরব বলিল, সরে পড়ুন মশাই, আপনারা হচ্ছেন দেশের শত্রু। দুনিয়াতে যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসাতলে দিচ্ছেন, বুঝলেন? তো এদিকে তো ভৈরবের এমনিতেই মাথা গরম ছিল, আবার এখানে এসে তার আরও মাথা গরম হলো। সে কি বললো যে সরে পড়ুন, আপনারা এসেই দেশটাকে কি নষ্ট করে দিচ্ছেন, উচ্ছনে যাচ্ছে সবাই, যত শৌখিন জিনিস আনবেন আর লোকে সেগুলো নেবে আর মানুষ উচ্ছনে যাবে। বলিয়া সে নির্বিকারভাবে দাঁতন ঘষিতে লাগলো। এ কথা বলে সে আবার দাঁত মাজতে লাগলো। হিরালাল সুন্দর দন্তগুলি বিকশিত করিয়া আর একবার হাসিল, বলিল, বুঝতে পারলাম না আপনার কথা, দেশে দন্তরোগের তো অভাব নেই। হিরালাল আবার তার সুন্দর দাঁতগুলি নিয়ে আবার হাসলো, আর কি বললো যে কি বলছেন আপনার কথা আমি বুঝতে পারছি না, কারণ দেশে তো অনেক দন্তরোগ আছে। হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কহিল, তাতে আপনার কি, বেরিয়ে যান আপনি এই গা থেকে, ওসব মাজন ফাজন বুজরো কি এখানে চলবে না। তো ভৈরব রেগে গিয়ে কি বললো যে তাতে আপনার কি, আপনি এখন এই গা থেকে বেরিয়ে যান। হিরালাল ক্যানভাসের হলেও রক্ত মাংসের মানুষ, বলছে সে হকার হিরালাল, কিন্তু সেও তো রক্ত মাংসের মানুষ, সুতরাং বলিল, আপনি কি এই গ্রামের মালিক?
যুক্ত হইলেও এই উক্তি ভৈরবে আত্মসম্মানে আঘাত করিল। ভৈরব বেকার তাহা সত্য, তাহার পেটে বিদ্যা নেই তাহা সত্য, কিন্তু তাহার গায়ে শক্তি আছে তাহাও সত্য। যদিও সে গ্রামের মালিক নহে, কিন্তু সে ইহাকে গ্রাম ছাড়া করিতে পারে। এইসব জুয়াচোরগুলো দেশের যত অপরিণামদর্শী যুবক যুবতীগুলিকে খাপাইয়া তুলিয়াছে। তখন হীরালালকে যখন বের হয়ে যেতে বলল ভৈরব, তখন হীরালাল কি বলল, আপনি তো এই গ্রামের মালিক নন যে আমাকে বার করে দেবেন। এই কথাটা ভৈরবের আত্মসম্মানে লাগলো। তখন সে কি বলল, যে সে কিন্তু এই গ্রাম থেকে তাকে বার করেই দিতে পারে, তার মতো এইসব লোকগুলো কি যুবক যুবতীদের খেপিয়ে তুলছে। গ্রাসাচ্ছাদন জোটানোই দুষ্কর, দাঁতের মাজন। সবে কি পিছ ফেলিয়া ভৈরব কহিল, বেরিয়ে যান বলছি আপনি গা থেকে। গ্রাসাচ্ছাদন অর্থাৎ তাদের খাওয়া জোটাই তো মুশকিল, যেহেতু সে বেকার, আবার খাওয়া জুটলেই অনেক, আবার এসব দাঁতের মাজন, কারণ তাদের তো সেই হয়তো কয়লা বা এই যে নিম গাছের ডাল এগুলো দিয়েই দাঁতের মাজন হয়ে যাচ্ছে। তার মধ্যে এই যে মাজন, এটা একটা বিলাসিতাই তাদের কাছে দুমুঠো খাবার জুটলেই অনেক। তো যে টাকাটা সে দাঁতের মাজন কিনতে লাগাবে, সে টাকা দিয়ে সে অন্য কিছু কিনে খেতে পারবে। তাই সে রেগে কি বললো, যে আপনি এই গা থেকে বেরিয়ে যান। গা থেকে বার করে দেবার কি মশাই আপনি শুনি? ভীম গর্জনে ভৈরব কহিল, মানে ভীম গর্জনে বলতে জোরে আওয়াজ। তো বেরিয়ে যান, আপনার মতো ঢের মেয়ে দেখেছি মশাই। ইহার পরে কিন্তু ভৈরব ছুটিয়া গিয়া হীরালালের গণ্ডদেশে প্রচণ্ড এক চপেটাঘাত করিল। গণ্ডদেশে বলতে গালে। তো যখন ভৈরব তাকে গ্রাম থেকে বেরিয়ে যেতে বলল, তখন কিন্তু হীরালাল বলল যে আপনার মতন এরকম অনেক দেখেছি, আপনি বলার কি। এরপরে ভৈরব কি ছুটে এসে হীরালালের গালে একটা জোরে করে একটা চপেটাঘাত করলো, একটা চর বসালো। ভৈরবের ব্যাপার আশ্চর্যজনক, সন্দেহ নাই। এটা একটা আশ্চর্যজনক যে বেরিয়ে যেতে বলেছে, তা আপনি শুধু এই কথাটা বলেছিল যে আপনি কে। তো এটা যুক্ত এই কথা, কারণ গ্রামটা তার কারো কেনা নয়, কারো একার সম্পত্তি নয়, আর সে গ্রামের মালিকও নয় যে বলবে বেরিয়ে যান। কিন্তু তদপেক্ষা আশ্চর্যজনক আরেকটা ঘটনা ঘটিল। এটা তো আশ্চর্য ছিলই যে হঠাৎ করে এসে ভৈরব হীরালালকে মারলো, এর থেকেও একটা আশ্চর্য ঘটনা ঘটলো। সেটা কি, চর খাইয়া হীরালাল সঙ্গে সঙ্গে ফোকলা হইয়া গেল, অর্থাৎ তার দাঁত পড়ে গেল। তাহার বাঁধানো দন্তপাটি ছুটিয়া বাহির হইয়া গেল। তার যে দাঁতগুলো ছিল সাদা ধবধবে, সেগুলো তার আসল দাঁত ছিল না, সেগুলো ছিল বাঁধানো দাঁত। আর সেগুলো থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে সেগুলো খুলে পড়ে গেল। স্তম্ভিত ভৈরব তাহার কালো কুচকোচে গোঁফ জোড়াটার পানে চাহিয়া আছে দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল, আগে হ্যাঁ, ওটাও। এরপরে ভৈরব তো স্তম্ভিত হয়ে গেছে যে কী ব্যাপার। তখন তার কালো কুচকুচে গোঁফটার দিকে যখন তাকালো, তখন হীরালাল নিজেই বলল কি, যে হ্যাঁ, আগে হ্যাঁ, ওটাও, মানে এটাও নকল, মানে রং করা। ভালো কলপও আমি রাখি, দেবেন? কেন মারধর করছেন মশাই? গরিব মানুষ, এই করে কষ্টে সৃষ্টে সংসার চালায়। বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটিও মারা গেছে। হতভম্ব নির্বাক ভৈরবে বাক্যস্ফূর্তি হইলে সে বলিল, আচ্ছা দিন এক কৌটো মাজন। কি বলল, যে হীরালাল বলল যে সে ভালো চুলের কলপও রাখে, ভৈরব নেবে কিনা। আর বললো যে সে কেন এত মারধর করছে, সে গরিব মানুষ, এই হকারি করে এইসব বেচে তার সংসার চালায়, আর এই বুড়ো বয়সে তার এখন উপযুক্ত যে ছেলে ছিল সেও মারা গেছে, তো সে এখন কি করবে, তাই হকারি করে কষ্টসৃষ্টে দিন চালাচ্ছে। তখন হতভম্ব নির্বাক ভৈরবের যখন বাক্যস্ফূর্তি হলো, মানে যখন কথা বলার শক্তি এলো, তখন সে বললো যে আচ্ছা দিন এক কৌটো মাজন। দেখো এখানে ভৈরবের কিন্তু নিজেরই গ্রাস আছে, তার তো খাওয়া দাওয়ার টাকা জোটে না, আর এগুলোকে সে বিলাসিতা মনে করে, তবুও কিন্তু সে এক কৌটো মাজন দিতে বলেছে। এর থেকে কিন্তু আমরা তার দরদি মনের কিন্তু একটা পরিচয় পাই, যে ভৈরবের যেমনই হোক না কেন ভৈরব, তার মনে কিন্তু গরিবদের প্রতি একটা ভালোবাসা ছিল, নিজে গরিব, তাই সে হয়তো সেই গরিবের মর্মটা দুঃখটা বুঝতো, সেজন্য কিন্তু সে বিলাসিতা মনে করেও কিন্তু সেটা চেয়েছে সে মাজন কিনবে। কারণ কি, এই মাজনটা কিনলে হীরালালের কি একটু বিক্রি হবে, হয়তো সেটা তার অনেক উপকারেই লাগবে, সেজন্য।
দেখো গল্পটার নাম ক্যানভাসের এদিক দিয়ে কিন্তু সার্থক হয়েছে, যে এখানে আমরা দেখতে পাই যে ক্যানভাসের অর্থাৎ হকার হিরার আলীর জীবনটাও কিন্তু এখানে, জীবন কাহিনীটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, সম্পূর্ণটা জুড়েই এখানে গল্পটা জুড়ে রয়েছেন তিনি। সেজন্য দিক থেকে বলা যায় যে এই যে গল্পের নাম ক্যানভাসের সেটাও কিন্তু সার্থক। তোমরা গল্পটা বারবার ভালো করে পড়বে। আজকে তাহলে এ পর্যন্তই, ধন্যবাদ।